হ্যালো এভরিওয়ান, ইটস মি মোহাম্মদ আলামিন ইসলাম অনিক। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আজকে আমরা একটা লং ট্যুর দিচ্ছি। লং ট্যুরটা দিচ্ছি বাইকারদের চিরচেনা এক্সট্রিম জায়গা, যেটা স্বপ্নের জায়গা, সেটা হলো বান্দরবন। ওই জায়গায় আজকে আমরা যাচ্ছি। যদিও আমি প্রথম যাচ্ছি বলতে আমি লামা গেছিলাম এর আগেও, মেরিঞ্জা ভ্যালি, কিন্তু বান্দরবন মেন যেই পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলোতে যাইনি। তো আজকে চলেন আপনাদের সাথে শেয়ার হবে সব কিছুই। আমরা ঘুরে আসি বান্দরবন থেকে। প্ল্যান প্রোগ্রাম আছে, রাত্রে কিছুই দেখাবো না, সোজা কেরানীহাট সাতকানিয়া থেকে শুরু করব। ওই প্লেসটা থেকে শুরু করলেই সবচেয়ে বেটার হবে আমার কাছে মনে হচ্ছে। আর আমরা আজকে বের হয়ে গেছি কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই। আমার সাথে একটা ছোট ভাই আছে, তার নাম নীরব, ওর সাথে বের হয়ে গেছি আজকে। আমাদের সাথে কোনো ট্যুরমেট নাই বা আর কোনো বাইকও নেই, আমরা শুধু একটা বাইকই রাত করে বের হয়েছি। যদিও রাত করে বের হওয়াটা ঠিক হয়নি, আপনারা অ্যাভয়েড করবেন রাত করে বের হওয়াটা। আমরা রাত করে বের হয়েছি, তারপর দেখি কি হয়, আল্লাহ ভরসা। রাত করে বের হয়েছি এটারও একটা কারণ আছে। সকালবেলা বের হইলে অটো আর গ্যাঞ্জামে পড়তে হবে, এই জন্য আমরা রাত করে বের হয়েছি। রাত করে বের হইলে সুন্দর টানা যায়, গাড়ি তাড়াতাড়ি যাওয়া যায়। আর এই যে যেই জটলাটা দেখতেছেন, ট্রাকের জটলাটা, এই জটলাটা আমাদের গাজীপুর বাইপাস থাকে, অল টাইমই থাকে। এই জটলাটা মিরের বাজার থেকে আশা করতেছি আর থাকবে না। আমরা তো বাইক, এই জন্য তাড়াতাড়ি চলে যাইতে পারতেছি। সাইড দিয়ে অনেকটুকুই জায়গা আছে, এই জায়গা দিয়ে আস্তে করে চিপা দিয়ে চলে যাইতেছি। তো দেখা যাক কতক্ষণ লাগে এই জায়গা থেকে বের হয়ে। তো আপনাদের সাথে কথা হবে একদম কেরানীহাট সাতকানিয়া। এখন যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন সকাল বাজে 5টা 6-7 এরকম। আমরা এখন সাতকানিয়া পৌঁছে গেছি। তখন অনেক ঝুম বৃষ্টি হয়েছে, চট্টগ্রামের বৃষ্টিতে পড়ছিলাম, ওই জায়গায় অনেকক্ষণ সময় আমাদের নষ্ট হয়েছে। তো যাই হোক, সকাল সকাল আইসা পড়ছি আমরা এই জায়গায়। এখন এখান থেকে 22-23 কিলোমিটার যাইতে হবে আমাদের ভিতরে বান্দরবন। তো সেই গাজীপুর থেকে রাইড করতে করতে আমি চট্টগ্রাম পর্যন্ত আসছি। এখন ছোট ভাই নীরবকে একটু দিলাম চালাতে, আমি পিছনে বসে বসে ভিডিও করতেছি কারণ বৃষ্টি একটু পরে পরে আসে, তো তাই ক্যামেরা মাউন্ট করে ক্যামেরা ভিডিও করা সম্ভব হচ্ছে না, এই জন্য আমি পিছনে হাত দিয়ে ভিডিও করতেছি। আর এমন না যে বৃষ্টিটা আমাদের এক্সপেকটেশন একদমই ছিল না, বৃষ্টি যে হবে সেটা আমরা জানি, এই জন্য আমরা রেইনকোট নিয়েও এসেছি সাথে। আমরা কিন্তু রেইনকোট পরেই আছি অলরেডি। বৃষ্টির সময় আসা হলো কারণ বৃষ্টির সময় নাকি বান্দরবন আরও অনেক সুন্দর দেখা যায়। মেঘ রোদ সব কিছুর খেলাধুলা একটু বেশি থাকে বৃষ্টির সময়, সেই জন্য বৃষ্টির সময়ে আসা। এখনকার ওয়েদারটা জাস্ট ওয়াও। আপনারা একটু বুঝেন, সকালবেলা এমনিতেই সকালবেলা আর বৃষ্টি হয়েছে একটু আগে, সকালের তাজা হাওয়াটা, ফিলিংসটাই অন্যরকম লাগতেছে এখন। আপনারা যারা অনেকটা রাস্তা পার হওয়ার পরে এই রাস্তাটাতে উঠবেন বান্দরবনের, তখন আপনাদের মন এমনি উৎফুল্ল হয়ে যাবে, কারণ এই রাস্তাটা এতটাই স্মুথ আর চারদিকে গাছপালা আছে, সামনে পাহাড় পর্বত দেখা যায়, সাইডেও পাহাড় আছে। আপনারা যখন দেখবেন এই রাস্তাটা তখন আপনাদের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। আর বান্দরবন তো এখনো আছেই। আর আমাদের প্ল্যানটা সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই। আমরা এখন গিয়ে হোটেলে উঠবো, হোটেলে উঠে তারপরে আমরা একটু বিশ্রাম নিয়ে তারপরে যাব দেবতাখুমের উদ্দেশ্যে। দেবতাখুম থেকে আবার আসবো। ওই দিন আর আমাদের কোনো অ্যাক্টিভিটি নাই। তো পরের দিন আবার আমরা রওনা হব থানচি আলীকদমের দিকে, মানে নীলগিরি হয়ে থানচি আলীকদম হয়ে তারপর ওদিক দিয়ে বের হয়ে তারপর কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা আছে। যদি কক্সবাজার আল্লাহ নেয় তাহলে কক্সবাজার যাব, ওই কক্সবাজার ঘুরে তারপরে বাসার দিকে আর কি রওনা দেব। এটাই আমাদের এখন মূলত প্ল্যান। আর বান্দরবনের ট্যুরটা পুরো একটা অ্যাডভেঞ্চারাস ট্যুর, তো কারণ এই জায়গায় বলা যায় না আপনার কোন সময় কি হয়ে যায়। মানে স্পটগুলো যে আছে ওই স্পটগুলো যে কোন সময় সেনাবাহিনী বন্ধ করে দিবে আর কোন সময় চালু করবে তা কিন্তু বলা যায় না। যে কোনো সময় যে কোনো কিছু অফ করে দিতে পারে। অবশেষে সব জর্জাকি পার হয়ে আমরা মনে হচ্ছে এসেই পড়েছি বান্দরবন শহরে। এখন সোজা আমরা একটা হোটেলে গিয়ে উঠবো, হোটেলে গিয়ে উঠে তারপরে দেবতাখুমের উদ্দেশ্যে, মানে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দেবো। এখন আমরা আছি হোটেল হিলটনের সামনে, আমাদের বাইকটা পার্কিং করে তারপরে ভিতরে গিয়ে আবার একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়বো। যা বলছিলাম, বান্দরবনে আসলে কোনো কিছুই নিশ্চিত না, কোন জায়গায় আপনি ঘুরতে যাচ্ছেন আর কোন জায়গায় ঘুরে আইসা পড়বেন সেটা তো আর বলা যাবে না। তো আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিছিলাম। দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিতেই একটা কর্মচারী, ওদিকের একটা কর্মকর্তা আমাদের দাঁড়া করাইলো আর বললো যে এখনই মাত্র বন্ধ করে দিয়ে আসলাম। অনেক বৃষ্টি হওয়ার কারণে, রাত্রে অনেক বৃষ্টি হওয়ার কারণে মাত্রই বন্ধ করে দিয়ে আসলাম দেবতাখুম। আমরা বিশ্বাস করি নাই, তারপরে একটু সামনে এগোচ্ছিলাম, তারপর দেখি আরও 2-1টা বাইক ব্যাক আসতেছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো ভাই যায়েন না, শুধু আপনাদের তো ভাগ্য ভালো, আপনারা আমাদেরকে পেয়ে গেছেন, শুধু এতটা পথ আপনারা কেন যাবেন, গিয়ে শুধু ব্যাক করতে হবে, এখনই ব্যাক করে ফেলেন। তো এখন আর কি করার, এখন তো আর কিছু করার নাই। তো আমাদের প্ল্যান মানে সবটাই ভেস্তে গেছে। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব নীলগিরি পর্যন্ত গিয়ে তারপর ব্যাক করবো। যেহেতু হোটেল নিয়ে ফেলছি, হোটেলটা যদি না নিতাম তাহলে হয়তো আমরা একদম মানে আলীকদম দিয়ে বের হয়ে কক্সবাজার চলে যেতাম আজকেই। আমরা যদি আমাদের কক্সবাজারের প্ল্যানটা এখন অন রাখি তাহলে চিন্তা করেন আমাদের 300-400 কিলোমিটার আরও বেড়ে যাবে, কারণ
এই বান্দরবন থেকে আলীকদম পর্যন্ত মনে করেন 90 কিলোমিটার, 90-100 কিলোমিটার, মানে থানচি পর্যন্ত তো 85-76 কিলোমিটার এরকম আর কি। আবার ওই জায়গা থেকে আসতে হবে, ওই দিনই আবার আসতে হবে, আবার এই জায়গা থেকে আসি মানে অনেক 160 এই জায়গায় হয়ে যাইতেছে। তারপরে যদি আবার পরের দিন আমরা রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে, আমাদের তো হোটেলে আসতেই হবে। এই হোটেল থেকে আবার যদি রওনা দিই তাহলে আবার 150 কিলোমিটারের মতো যেতে হবে। তাইলে মানে পুরাটাই আর কি একটা প্যারা হয়ে যেতেছে। এই জন্য আমরা কক্সবাজার যাব না। কিন্তু বান্দরবনের মেইন যে পয়েন্টগুলো আছে, মানে যে টাইটানিক ভিউ পয়েন্ট আর ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, নীলগিরি, এইগুলাই আমরা ঘুরে চলে যাব। এগুলোও কিন্তু কম সুন্দর না, মাশাল্লাহ ভালোই সুন্দর। এগুলাতেই তো বেশিরভাগ মানুষ ছবি তুলে দেখি। বাইকে আমরা দুইজনের সাথে ভালোই একটা প্যারা পোহাইতে হইতেছে। লাস্ট 10-15 কিলোমিটার আমরা 2-3 নাম্বার গিয়ারেই ছিলাম, 4 নাম্বার গিয়ারে ভুলে উঠতে পারি নাই। তবে এইটাও একটা ভিন্ন রকম রাইডিং এক্সপিরিয়েন্স, এটাও আমার কাছে ভালোই লাগতেছে। এটাও একটা স্কিলসের ব্যাপার স্যাপার আছে। যারা নাকি সিনিয়র রাইডার তাদের কাছে কিন্তু এটা কিছুই না। 1-2 বার যারা বান্দরবন আসছে এটা তাদের কাছে কিছুই না। মানে চলতে চলতে একটু রানিং হয়ে গেলেই তারপরে দুধ ভাত মনে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু এর আগে সাজেক গেছিলাম। সাজেকের রাস্তাটাও চ্যালেঞ্জিং, কিন্তু এইখানে কি হয়েছে, এইখানে রাস্তাগুলো একটু খারাপ, মানে গর্ত আছে আর টার্ন একটু বেশি, মানে ঘুরে ফিরে তারপরে রাস্তাটা নিচে, তো এই জন্য আর কি টার্ন বেশি, এই জন্য একটু প্রবলেম হইতেছে। কিন্তু সমস্যা নাই, কিছুক্ষণ রাইড করলেই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখন হয়তো চিম্বুকের কাছাকাছি আছি প্রায়। তবে আমরা চিম্বুকের সূর্যোদয় ওই প্লেসটাতে দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব টাইটানিক ভিউ পয়েন্টের ওদিকে। আর সামনে আরেকটা আছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, ওই জায়গায় আমরা ছবি তুলবো ইনশাল্লাহ। ভাইরে ভাই, কি উঁচু উঁচু রাস্তা, যে মানে রাস্তা শেষ হওয়ার নামই নেয় না, মানে যাইতেছে তো যাইতেছে, আর আমার বাইক শুধু বলতেছে এই আমি গেলাম, এইরকম অবস্থা। 2-3 গিয়ারেই চালাইতে হইতেছে বাইক। আল্লাহ জানে বাইক নিয়ে কি আবার সার্ভিসিং করতে হয় নাকি বাসায়। আর তেলের কথা তো বললামই না, তেল যে খাইতেছে এটা তো বোঝাই যাইতেছে মিটারে কি পরিমাণ তেল যে খাইতেছে। আসলে আল্লাহর প্রকৃতি যে এত সুন্দর সেটা ঘরে বসে থেকে কিন্তু বোঝা যাবে না ভাই। ঘুরতে বের হয়ে পড়েন, আসলে বেশি টাকার কিন্তু দরকার নাই। এত টাকা কিন্তু আমাদের বান্দরবন ট্যুর দিলে লাগে না। বাংলাদেশের বান্দরবন, বাংলাদেশটা এমনিতেই ছোট, তারপরে কত আর ঢাকা থেকে 350 বা 400 কিলোমিটার হলেই তো আমাদের বান্দরবন আসা যায়। বেশি টাকা কিন্তু লাগে না। তো একটা সময় আসবে, ওই সময় আপনি এত ঘোরাফেরার মেন্টালিটি আপনার থাকবে না, কিন্তু মনে হবে যে আমি যদি আমার ওই কালটাতে ঘুরতে পারতাম ভালো করে, মনের ইচ্ছা মতো নিজের মনে যা চাইতো তা করতে পারতাম, তাহলে হয়তো এই রিগ্রেটটা আসলে খুবই খারাপ একটা রিগ্রেট। এই রিগ্রেট যেন আপনার না থাকে, সেই জন্য আপনি ঘুরেন, ঘরে বসে থাকেন না ভাই। এখনই সময় আপনার ঘোরার। তো ঘোরাফেরার মধ্যে যে মজাটা, এটা কিন্তু আর অন্য কোনো কিছুর মধ্যেই নাই। আল্লাহর যে নিয়ামতগুলো আছে সেগুলো দেখেন না আপনি, দেখে একবার মাশাআল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না, এগুলোও কিন্তু আল্লাহর ইবাদতের ভিতরেই পড়ে। আমাকেই দেখেন না, আমি যেমন ঘুরতে পছন্দ করি তেমন কিন্তু পছন্দের মানুষগুলাকে ঘোরাতেও পছন্দ করি, পছন্দের জায়গাগুলা দেখাতে পছন্দ করি। কিন্তু আফসোস, এবার আমার পছন্দের মানুষটাকে আমি সাথে নিয়ে আসতে পারলাম না সাময়িক অসুস্থতার জন্য। তবে ইনশাল্লাহ সামনের বার অবশ্যই সাথে করে নিয়ে আসবো। দেখা যায় তো পিছনে যে আছে ছোট ভাই নীরব, ও কিন্তু আমার একজন পছন্দের মানুষই, পছন্দের ছোট ভাই, তাই ওকেই কিন্তু সাথে নিয়ে আসলাম। এবার অনেকটা পথই তো আসলাম, কিন্তু রাস্তা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। মানে এই জায়গায় আমার মনে হয় 100 কিলোমিটারের 200 কিলোমিটার বলা দরকার, কারণ ডাবল সময় লাগে। যাই হোক, রাস্তা যতই বড় হোক, আমরা কিন্তু আসলে এনজয় করতেছি ব্যাপারটা। পাহাড়ি রাস্তা সবসময় তো আর চলা হয় না এইসব রাস্তা দিয়া, তো ব্যাপারটা এনজয়েবল। সাইড দিয়া পাহাড়গুলো দেখলে মনে হয় কেউ নীল রং ঢাইলা দিছে, মানে নীলচে নীলচে ভাব হয়ে রয়েছে। তো রাস্তার ভিতর এতটাই কনসেন্ট্রেট ছিল আমার যে আমি এই টাইটানিক ভিউ পয়েন্টটা এড়িয়ে চলে যেতেছিলাম সামনের দিকে। তো ছোট ভাই নীরব বললো, ভাই এই জায়গায় তো একটা ভিউ পয়েন্ট আছে। পরে দেখলাম হ্যাঁ, এটাই তো টাইটানিক ভিউ পয়েন্ট। তো এইটাই তো আমরা এড়িয়ে চলে যেতেছিলাম। তো এই জায়গায় বাইকটা রাখবো, এখন বাইকটা রেখে এই জায়গায় ছবি তুলবো কয়েকটা। সবাই দেখি এই জায়গায় ছবি তোলে, তো দেখি এই জায়গায় ছবিগুলো কেমন হয়। নর্মালি নিচে যদি ম্যাগ থাকতো তাহলে আরও বেটার হইতো। আমরা এই জায়গায় রাখি, গাড়িটা রেখে যাই। জায়গাটা দেখছেন, জায়গাটা জাস্ট অস্থির একটা জায়গা। সামনে ওই ম্যাগগুলা আরো সুন্দর দেখা যাইতেছে, ম্যাগগুলা গুচ্ছ গুচ্ছ হয়ে রয়েছে, কত সুন্দর দেখা যাইতেছে। আমরা সামনের ভিউটা দেখি। ওই যে সামনে দেখা যাইতেছে, মানে ছায়া পড়ে রয়েছে, যে ছাতার মতো দেখা যাইতেছে সামনে, ওই যে সামনে ছাতার মতো দেখা যাইতেছে, সুন্দর লাগতেছে খুব। নিচে যদি মেঘ থাকতো তাইলে আরো সুন্দর দেখা যেত। তো ব্যাপার না, এখনো কম সুন্দর দেখা যাইতেছে না কোনোভাবেই, জাস্ট অপূর্ব, কি বলার কোনো ভাষা নাই, এত সুন্দর একটা জায়গা এটা।
টাইটানিক ভিউ পয়েন্টটা। তো আপনারা সবাই আসবেন, আইসা আল্লাহর এই প্রকৃতির সৌন্দর্যটা দেখবেন, দেখা আলহামদুলিল্লাহ একবার হইলেও বলবেন। আমিও বলতেছি আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কত সুন্দর করে বানাইছে আল্লাহ। আমরা যখন টাইটানিক ভিউ পয়েন্টে ছিলাম ওই জায়গায় অনেকগুলো মানুষ বলতেছিল, মানে এই যে এইটা হলো নীলগিরি থেকে যারা ওইদিকে গেছে তারা বলতেছিল ভাই ওইদিকে যান, মানে আমরা টাইটানিক ভিউ পয়েন্টে যখন ছিলাম তখন ওই জায়গায় খুব রোদ ছিল। তো আমরা জিজ্ঞেস করছিলাম ভাই ওই জায়গায় কী অবস্থা, বলতেছে ভাই খুব ভালো ওয়েদার, মানে মেঘ আছে। আমরা মনে করছিলাম মজা করতেছে হয়তো আমাদের সাথে, এই টাটকা রোদের মধ্যে ভালো ওয়েদার কোথা থেকে আসবে, ওই জায়গায় নাকি মেঘ। তো এসে দেখলাম সত্যি সত্যি এই জায়গায় মেঘ একদম আকাশ পুরা মানে ছায়া রয়েছে, খুবই সুন্দর দেখা যাইতেছে, ওই যে আপনারা দেখতে পারতেছেন। ভাই আপনার যদি মন কোনো কারণে খারাপ থাকে তাহলে নিঃসন্দেহে আপনি বান্দরবন একটা ট্যুর দেন, আপনার মন 100% শিওর আমি ভালো হয়ে যাবে। এইরকম একটা আবহাওয়া যদি আপনি পান, আপনার মন ভালো না হয়ে যাবে কোথায় বলেন? এই যে আমরা চলে আসছি বান্দরবন, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই চলে আসছি, আমাদের এত ব্যাকআপও ছিল না, তারপরেও আমরা কিন্তু বান্দরবন চলে আসছি, কারণ আমাদের দরকার আছে, ঘোরাঘুরিটা দরকার জীবনে আছে আর কি। এই যে আপনি ঘুরবেন, আমরা কিন্তু এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আছি। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে কিন্তু কি সুন্দর একটা রৌদ্র আর মেঘের একটা খেলা চলতেছে, এটা আমরা দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। ওই যে পাহাড়ের উপর দিয়ে মেঘ যাইতেছে, দেখাই যাইতেছে। আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পারতেছেন তা তো জানি না, কিন্তু আমাদের এই জায়গা থেকে খুবই সুন্দর দেখা যাইতেছে। আপনি যখন বান্দরবন আসবেন তখন এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ওয়েদার রেখে কিন্তু আপনার যে সময় ফেরার টাইম হবে তখন কিন্তু আপনার যেতে মন চাইবে না, কিন্তু কিছু করার নাই, বাড়ি তো ফিরতেই হবে। এত সুন্দর একটা আবহাওয়া রেখে কিন্তু আসলে কেউই যেতে চাইবে না। এই জায়গায় যারা থাকে তারাও কিন্তু অনেক কষ্টেই থাকে, তাদের পানি সমস্যা আছে, খাওয়া দাওয়ার সমস্যা আছে, সবকিছুই তারা কিন্তু অনেক কষ্ট করে ফসল ফলিয়ে তারপরে এই জায়গায় আমরা তো আসি ঘুরতে, এই জন্য আমাদের এত ভালো লাগে। পরিশেষে আমরা এখন রওনা দিছি হোটেলের দিকে। হোটেলে আজকের রাতটা থেকে কালকে আমরা আর একটু ঘুরে ফিরে তারপরে চলে যাব, আমাদের বাসায় চলে যাব। খুবই মিস করব বান্দরবন এই ট্যুরটাকে। সামনে টাইটানিক ভিউ পয়েন্ট আছে, ওই জায়গায় একটু দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে, তো দেখি ওই জায়গায় দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলবো। এই যে টাইটানিক ভিউ পয়েন্ট, এই জায়গায় আসছিলাম একটু আগে, তো অনেক রৌদ্র ছিল, কিন্তু এখন ওয়েদারটা পুরাই চেঞ্জ, অন্যরকম একটা রূপ নিয়েছে এই জায়গাটা। আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর হয়ে রয়েছে। আগে যখন আসছিলাম তখন তো অনেক রোদ ছিল। আমাদের হোটেল থেকে যে এই ভিউটা দেখা যাচ্ছে রাতের, ভালোই, খারাপ না। এবার যে সব কিছু ঠিকই আছে। তো আমরা এখন বাসার দিকে রওনা দেব, আমাদের সব কিছু ব্যাগ টেক গোছানো সব শেষ প্রায়। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যান, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করে দিন। আল্লাহ হাফেজ।